হেলিকপ্টারটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ফ্লাই করছে যে আস্তে আস্তে ওপরে উঠছে দেখা যাচ্ছে। ফ্লাইট ল্যান্ড করলো। হ্যাঁ ওহ মা পুরো একদম ইয়ে করে খেলছে। এবার দিদি কোথায় গোল দেবে সেটাই ভাবছে। এদের উইং কমান্ডার হয়ে এরা হাঁপিয়ে পড়েছে। গথেনবার্গ ট্যুরের সেকেন্ড ডেতে প্রথম গন্তব্য এরোজিয়াম, তবে একমাত্র গন্তব্য এটাই ছিল না, আছে আরো গল্প ক্রমশ প্রকাশ্য পরের ব্লগগুলোতে। দেখে বুঝতেই পারছো আমরা এরোজিয়ামে প্রায় পৌঁছে গিয়েছি। ওয়ান্স অ্যাগেন আমি ভাষা হারিয়ে ফেলেছি। জায়গাটা স্যাভে ডি পো বা স্যাভে ডি প। স্যাভে অ্যাকচুয়ালি একটা এয়ারপোর্ট, তো সেই এরিয়াতেই এই এয়ারক্রাফট বা সুইডিশ এয়ারফোর্স মিউজিয়াম। তো আমরা এবার এই রাস্তা ধরে চলে যাব মিউজিয়ামের দিকে। এরোজিয়াম অর্থাৎ সুইডিশ এয়ারফোর্স মিউজিয়াম, এটা মাটির প্রায় 30 মিটার নিচে একটা পাহাড়ের ভেতরে অবস্থিত। এই ব্যাপারটা ভেবে ভীষণ থ্রিলিং লাগছিল, আর আমরা ভীষণই এক্সাইটমেন্ট নিয়ে পৌঁছে গেলাম এরোজিয়ামে। ওকে 500 মিটার মতো। তারপরে টিকিট কাউন্টার পাবো। ওকে আন্ডারগ্রাউন্ড পুরো একদম মিউজিয়াম। খুব ঠান্ডা লাগবে, খুব ঠান্ডা লাগবে ভেবে এসেছিলাম, সবাই যেটা বলে। হ্যাঁ, যেহেতু হাওয়া নেই সেরকম, প্রচুর গরম লাগছে এখন। এয়ারক্রাফটে ইন্টারেস্টেড মানুষদের জন্য এই এরোজিয়াম একটা দুর্দান্ত পছন্দের জায়গা হতে পারে। এই মিউজিয়ামটা বেসিক্যালি আন্ডারগ্রাউন্ডের একটা ওয়ার হ্যাঙ্গারের মধ্যেই তৈরি হয়েছে, যেটা কোল্ড ওয়ারের সময় পারমাণবিক হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। এখানে বিশাল সংগ্রহ রয়েছে সুইডিশ এয়ারফোর্সের বিখ্যাত সব বিমানের, যার মধ্যে সাব 37 ভিগেন, সাব 35 ড্রাকেন অন্যতম। শুধু এয়ারক্রাফট নয়, কোল্ড ওয়ারের সময়কার বিভিন্ন ফটোজ, নথিপত্র এবং ওই সময়ের লাইফস্টাইল কেমন ছিল সেটারও একটা ধারণা পাওয়া যায় এই মিউজিয়ামে। আর তার সাথে পুরো জায়গাটার একটা দারুণ প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েইছে। সুইডিশ এয়ারফোর্সের হিস্ট্রি চোখের সামনে। মেন মিউজিয়ামে যাওয়ার আগে এই একটা ভিউ পয়েন্ট পড়ে, সেটাতেই আমরা উঠলাম। এখানটা আসলে এলিভেশনটা বোঝা যাবে। হ্যাঁ এই যে ওটাই বেসিক্যালি ফ্লিক ফ্লথ, ওই যে রানওয়েতে একটা ফ্লাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি না কত দেখা যাচ্ছে, একটুখানি জুম করি। হ্যাঁ এই যে ইয়াপ, এটা রানওয়েতে একটা রানওয়েতে অ্যাকচুয়ালি ওই একটা হেলিকপ্টারও হ্যাঁ টেক অফ করলো। ও মাল্টিপল, অ্যাকচুয়ালি ওটা পুরো একটা ফ্লাইং ক্লাব, একদম অনেকগুলো ফ্লাইটও দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ফ্লাই করছে যে আর আস্তে আস্তে ওপরে উঠছে দেখা যাচ্ছে। একটা ফ্লাইট ল্যান্ড করলো। হ্যাঁ এগুলো সবই মনে হয় ফ্লাইং ক্লাব ফ্লাইট দেখেই মনে হচ্ছে, কনজিউমার ফ্লাইট, কনজিউমার এয়ারক্রাফট নয়। এনিওয়ে এবার আমরা যাব, এখান থেকে নামবো, নেমে মেন মিউজিয়ামে ঢুকবো। প্রথমেই দেখতে পেলাম ভলভো TL12 বা স্টার্টবেল 954, যা স্পেশালি কাস্টমাইজড এয়ারক্রাফট স্টার্টার এবং টো ট্রাক।
যেটা কয়েক দশক ধরে সুইডিশ বিমান বাহিনীর গ্রাউন্ড অপারেশনের জন্য একদম গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। এরপর জেট মোটর RM2, যেটা ব্রিটিশ ডি হ্যাভিল্যান্ড ঘোস্ট 50 টার্বোজেট ইঞ্জিনের একটি সুইডিশ লাইসেন্স নির্মিত সংস্করণ, এবং কোল্ড ওয়ারের শুরুর দিকে সুইডিশ বিমান চালনার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এটা সাব 29 তুন্নানে ব্যবহৃত হওয়ার জন্য বিখ্যাত, যাকে ফ্লাইং ব্যারেল বলা হয়। সাব 32 ল্যান্সার এর মধ্যে J32E সংস্করণটা বিশেষভাবে তৈরি করা হয়েছিল ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য, এবং এই ভেরিয়েন্টটা 90 এর দশক পর্যন্ত সুইডিশ বিমান বাহিনীকে পরিষেবা দিয়েছে। সাব 35 ড্রাকন 1950 দশকে তৈরি এই বিমানটা সময় তুলনায় এতটাই উন্নত ছিল যা আজও আকাশপথের অন্যতম আইকনিক ফাইটার। সাব 99 একটা কাস্টমাইজড কার, যেটা আসলে ফ্রিকশন টেস্টার। গাড়ির পিছনে থাকা ফিফথ হুইলটা আসলে এই টেস্টারের কাজ করে থাকে। না, খেলছিলাম না, লুকোচুরি নয় এটা। আসলে এক্সাইটমেন্টে কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সাব 37 ভিকেন সুইডিশ ইঞ্জিনিয়ারিং এর এক্সেলেন্সের অন্যতম প্রমাণ। ভিকেন ছিল প্রথম দিককার এমন একটা যুদ্ধ বিমান যাতে ক্যানার্ড প্রথমবার ব্যবহার করা হয়েছিল। জ্যাজ 39 গ্রিপেন, যেটা 37 ভিকেনেরই উত্তরসূরি এবং বর্তমানে অত্যন্ত আধুনিক এবং সাশ্রয়ী যুদ্ধ বিমান। Missile animal. একদম It can launch missile to ground. So air to ground attack. 37 Viken model. রেকি চপার্স, তোমরা হাই বলতে পারো পাইলটদেরকে। অ্যামেজিং। Basically সব 50-60 টাইপের হেলিকপ্টার এয়ার ফোর্সে। এইটা যেমন মেডিকেল চপার, মানে অফিসারদের মেডিকেল হেল্পের জন্য, আর মানে এয়ার ফোর্স বা আর্মি মেডিকেল হেল্পের জন্য দেখি মনে হচ্ছে মেডিকেল চপার। এটা পুরোটা অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ড বাংকার। এই পুরো এরিয়াটা একটা আন্ডারগ্রাউন্ড বাংকার। এটা পুরোটাই সো আমরা আছি সুইডিশ এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে, যেটাকে কোল্ড ওয়ার মিউজিয়ামও বলা হয়। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে এটা রিসোর্স সাপ্লায়ার চপার। যে আমাদের উইং কমান্ডার রেডি। উইং কমান্ডারের হেলমেট বের হচ্ছে। আরে মাথার মধ্যে ফাটা কুণ্ড লাগছে। জয়া দাস, ফার্স্ট কপি অফ গুঞ্জন সাক্সেনা। ইন্ডিয়ান এয়ারফোর্সে তো খাইনি, তাই সুইডিশ এয়ারফোর্সে দেখা যাক। এই হচ্ছে গুঞ্জন সাক্সেনার ফার্স্ট কপি। অনবোর্ড এবার ফ্লাইং অফিসার, সরি উইং কমান্ডার, একটু সম্মান দিতে হবে। এবার পড়বে হেলমেট, তারপরে পারমিশন টু টেক অফ বলবে। ফাটা কুমড়োর মতো পরে নিয়েছে হেলমেটটা। ওর সাইজের থেকে 1000 গুণ বড় ফ্লাইট চালিয়ে দিচ্ছে, তার এত বড় আবার নাক। উইং কমান্ডারের কিন্তু এত বড় নাক না, কিন্তু যে ফ্লাইট চালাচ্ছে সেই ফ্লাইটের এত বড় নাক। আমরা এদিক দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ফাটা কুমড়ো। উইং কমান্ডার হেলমেট সামলাতে পারছে। আপনার সুইডিশ এয়ারফোর্সের এয়ারক্রাফট চালিয়ে কি মজা হচ্ছে। এটা আবার মিসাইল এনেবল। দেখি একটা মিসাইল লঞ্চ করে দেখা,
মিসাইল লঞ্চ করে দেখা। এই হেলমেট ছাড়া ফ্লাইং অফিসার কি করছে? মাথা ফেটে যাবে তো অটো রিজেকশন হলে। আমার হেলমেটটা পরে মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই একবার ভেতরটা। ওকে, এবার আমাদের পরের অফিসারকে, পরের উইং কমান্ডারকে চান্স দিতে হবে, মানে আমার মা। আর আমার ভাই বলেছে এসব ওর দরকার নেই, ও বড় হয়ে গেছে। আমার এত ছোট ছোট পা, সেটাও কেন বড় বড় লাগছে শুনি না। অপারেশনসগুলো মানে সেভ অপারেশনস মানে these are original aircrafts একদম। Air Force কোনো না কোনো অফিসার উঠেছিলেন। একদম একদম। মিসাইলগুলো বেসিক্যালি হচ্ছে ড্রাগন ইটস বলা হয়। মিসাইল RB-24, এইটা না এইটা হচ্ছে মিসাইল RB-27 আর ওইটা RB-24। হ্যাঁ, মুখটা সরু তো তিনটে মডেল মিসাইল। আমাদের পরের উইং কমান্ডার রেডি টু ফ্লাই। ভদ্রমহিলা এখন এয়ারক্রাফট পছন্দ করছেন, কোন এয়ারক্রাফটে বসবেন। ভদ্রমহিলা কি রেকি চপার পছন্দ করেছেন? ও আচ্ছা, আহা গো, একজন বসে আছে, আমার মা লাইন পাচ্ছে না। শুরুতেই বলেছিলাম শুধু আসল এয়ারক্রাফটসই নয়, রয়েছে বিভিন্ন ডকুমেন্টেশন। এখানে ছোট ছোট মডেলগুলোর মাধ্যমে ওয়ার এবং পিস টাইমে বিমান বাহিনীর বিভিন্ন প্ল্যানিং, পজিশনিং খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। দেখা ফুল লাইট উইং কমান্ডার। তার সঙ্গে উঠছে তার গাইড, জিনিসপত্র। গাইডের হাতে প্রচুর জিনিসপত্র। হ্যাঁ, এটা দিয়ে তোমার কথা বলতে হবে, এরকম কমিউনিকেশন চলবে, কথা বলতে হবে, কমিউনিকেশন। আর এটা দিয়ে ফ্লাইট চালাতে হয়, ঠিক আছে? চলো। তুমি কাকে সিগন্যাল দিতে চাইছো? আমাকে দিতে পারো। উইং কমান্ডার তাকাচ্ছেই না। আমার মার তো নাকটা বোঝা, ঠিক আছে? এই এয়ারক্রাফটে চালাচ্ছে, সেই এয়ারক্রাফটের নাকটা নাকটা অনেক লম্বা। গতন বাজে আছি, কপিটা 37 উইকেন্ড চালাচ্ছে না। মা 37 উইকেন্ড চালাচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং এয়ারক্রাফট, সুইডিশ এয়ারফোর্স। কপি দ্যাট। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শো দেখছি। উইং কমান্ডারে চালানো হয়ে গেছে, কিন্তু উইং কমান্ডার বুঝতেই পারছে না কী করে উঠবে। এরকম করলে হবে নাকি? ফ্লাইট চালিয়ে তারপরে ফ্লাইটের থেকে নামতেই পারছে না। এ বাবা, এই যে যুদ্ধ শেষ হয়ে গেছে, মালা পরানো হবে তবু। হ্যাঁ, উইং কমান্ডারের জুতো আটকে গেছে। এটা উইং কমান্ডার নয়, এটা উইং কমান্ডারের ফার্স্ট কপি, ওর জন্য জুতো আটকে গেছে। এই যে নেমে আসছে ফ্লাইট চালিয়ে। শোজ চলছে। এটা
একেবারেই কিডস এরিয়া। আর ওই দিকটায় মনে হচ্ছে ক্যাফেটেরিয়া আছে, হ্যাঁ ক্যাফেই রয়েছে একটা। এয়ারফোর্স ক্যাফে কি বলা যায়? তাহলে আমরা এখন সেখানে বসেই কফি খাবো অ্যাজ ইউজুয়াল। একটু বাদে বাদে কফি না হলে তো আমার ভাইয়ের চলবে না, সো আমরা মাইমের উইং কমান্ডার হয়ে গেছে, ফ্লাইট চালানো হয়ে গেছে, এবার মাইমেতে বসে বসে কাটাকুটি খেলছে। এটা হচ্ছে টিকট্যাকটো, লাইভ টিকট্যাকটো গেম। মা কাটা নিয়েছে, দিদি নিয়েছে, গোল নিয়েছে। ওহ, মা পুরো একদম করে খেলছে। এবার দিদি কোথায় গোল দেবে সেটাই ভাবছে। এদের উইং কমান্ডার হয়ে এরা হাঁপিয়ে পড়েছে, ওর জন্য একটু করছে। বাপি হচ্ছে দর্শক। যা, এটা মনে হচ্ছে এটা ড্র হয়ে গেল, হলো না, আবার রিসেট। আচ্ছা, ড্র হয়ে গেছে, ওর জন্য আমার দিদি খচে গেছে, ওই জন্য বলছে এবার আমি কাটা নেব, অগ্রাধিকার। ঠিক আছে, উনি কোনায় দিয়ে কাটা দিয়ে শুরু করেছে। এবার মা বিশাল স্ট্র্যাটেজি করছে কী করে জিততে পারে। ওখানে 0 বসালো, এখানে কাটা কোনাকুনি। হ্যাঁ, ব্যাস। কি করলি তুই? মা জিতে গেছে, মা জিতে গেছে। দিদি দুদিক দিয়ে ফোন দিয়ে হাঁটতে গেছে যে এদিকেও করবে এদিকেও করবে, এদিক থেকে মা জিতে গেছে। মা হাততালি। হ্যাঁ, মা জিতে গেছে, উইনার। হ্যাঁ, উইনারকে আমি একটা লাইটার দেবো গিফট, তারপর আমার নিয়ে নেবো, কারণ আমার লাগবে। ঠিক আছে, আরে এই যে হেরে গেছে, হেরেও দাঁতবার করছে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের বোর্ড। সুযোগ যখন ছিলই, তাই আরো একবার, এবারে সাথে পার্টনার আর বেচারা হেলিকপ্টার। তবে হ্যাঁ, বেটে মানুষের বেচারা ছোট ছোট পায়ের যে কি যন্ত্রণা তা আরো একবার বুঝেছি। এটা আচ্ছা, এটা একটু ইম্প্রোভাইজ করে নিচ্ছি তোমার টাইমে, কারণ ইউজুয়ালি এত মিডিয়া অফিসার তো ওয়েটিং করে না, এই জন্য মাঝখানে বসতে হবে। ও এমনিতেও পাবো না, কারণ ওর যোগ্যতাই নেই। এটা একসাথে মিলে তুমি না করতে। আমাদের পরের অফিসাররা রেডি রেকি মিশনের জন্য। আমাদের পার্সোনাল মিঠুন চক্রবর্তী চশমা কিছুতেই ছাড়ছে না, কালা চশমা। ফ্লাইট চালালে ক্যামেরার দিকে তাকাতে নেই, ক্যামেরা সোজা তাকাতে হয়। আমার মা বাই বাই করে চলে যাচ্ছে, কোথায় যাবে জানি না। আমাদেরকে বাই করে দিয়েছে, মনে হচ্ছে এটা নিয়েই ভদ্রেশ্বর যাবে। নাও নাও, এরা সেলাই মেশিন, এটা ট্রেডমিল নাকি? তুই কি আর একটা পছন্দ করছিস? না না, এখনো টাইম নেই। মিউজিয়ামে একদম, এই পুরো এরিয়াটাই স্পেস সায়েন্সের। এটা হচ্ছে অ্যাপোলো অ্যাস্ট্রোনট, মানে অ্যাপোলো স্যুটটা এরকম ছিল। এই যে এই যে
বাজ অলড্রিন। তুই তো জানিস যে অ্যাপোলো যে নীল আর্মস্ট্রং, এডুইন বাজ অলড্রিন অ্যাকচুয়ালি কিন্তু গথেনবার্গের লোক। না, এটা জানতাম না। সুইডিশ জানতাম, কিন্তু গথেনবার্গের লোক জানতাম না। স্পেস সায়েন্সকে এতটা করা হয়, কারণ চাঁদের মাটিতে প্রথম পা এবং দ্বিতীয় পা, মানে প্রথম অ্যাপোলো 11 মিশন। হ্যাঁ, বাজ অলড্রিন, এই যে বাজ অলড্রিন, আমাদের হট চকলেট শেষ করার পর, কাটাকুটি খেলা হওয়ার পর আমরা আবারও অন্য একটা সেকশনে চলে আসলাম। আর শেষ পাতে শুধু যুদ্ধ নয়, যুদ্ধকালীন তৎপরতা, যুদ্ধের সময়কার লাইফস্টাইল, যুদ্ধের সময়ে প্রয়োজনীয় হেল্প, এই সমস্ত বিষয়ে কিছু জ্ঞান পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, বাইক চালাবি? চল চল। প্রপার ভিআর। তবে শুধু ইচ্ছে থাকলেই তো আর হয় না, স্কিলও থাকতে হয়। কাজেই আমরা দুই ভাই বোনে অনেকগুলি অ্যাক্সিডেন্ট করে, বহুবার রানওয়ে উড়িয়ে দিয়ে, বিমানের জানালা ভেঙে দিয়ে, বহু ঘটনা ঘটিয়ে সেদিনকার মতো এরোজিয়ামে আমাদের বেড়ানো শেষ করলাম। এর পরের গন্তব্য আর আমাদের এক্সাইটমেন্ট, আনন্দ সবকিছু জানার জন্য, দেখার জন্য দেখতে হবে পরের ব্লগটা।